বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18ই নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার উপলক্ষে আমরা যে ব্যাচ আছি, সেটার আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম ক্লাস। তো প্রথমেই চলে আসেন যে প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আসলে কি। এটা পড়ার আগে একটু জেনে রাখতে হবে সেই চিরাচরিত আলোচনা যে এটা কি প্রসিডিউরাল ল, পদ্ধতিগত পদ্ধতিগত আইন, নাকি সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত বা মূল আইন। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা সাবস্ট্যান্টিভ ল, মূল আইন বা তত্ত্বগত আইন। কেন? কারণ এই আইনে প্রতিকার নিয়ে আলোচনা করছে। যে আইনে প্রতিকার বা শাস্তি নিয়ে আলোচনা করে সেই আইনকে সাবস্ট্যান্টিভ ল বলে। আর যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করে সেই আইনকে বলে প্রসিডিউরাল ল। তো সেই হিসেবে আহ, আমরা গতকাল শেষ করলাম যে দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। এই কারণে দেওয়ানি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা আজকে থেকে পড়া শুরু করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন প্রতিকার নিয়ে আলোচনা করছে, যে দলিল বাতিল মামলা, দলিল সংশোধন, নিষেধাজ্ঞা, চুক্তি প্রবল, বেদখল, দখল পুনরুদ্ধার, এইগুলা। সো সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা মূল আইন, মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল। যদি এতটুকু মনে না থাকে তাহলে মনে রাখবেন যে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল সিলেবাসে যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র আপনার যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দণ্ডবিধি, এই দুইটা হলো আপনার সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন, আর বাদ বাকি যা আছে সব প্রসিডিউরাল ল। আচ্ছা, এখন একটা মামলা, দেওয়ানি মামলা, দুই ধরনের প্রতিকার আসলে দিতে পারে আদালত। একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কম্পেনসেটরি রিলিফ, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। অর্থাৎ আপনি একটা মামলায় যা চেয়েছেন, আদালত যদি আপনাকে সেই প্রতিকারই দেয় তাহলে এটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। আর আপনি যা চেয়েছেন আদালত যদি আপনাকে সেটা না দিয়ে আপনাকে যদি আর্থিক ক্ষতিপূরণ দেয়, এটাকে বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার। আপনি চেয়েছেন জায়গার দখল, আপনার দখল না দিয়ে আপনার ক্ষতিপূরণ দিছে, সো এটা সুনির্দিষ্ট প্রতিকার না। এটা কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার। আপনি দখল চাইছিলেন, আপনার দখল দিছে। আপনি নিষেধাজ্ঞা চাইছিলেন, নিষেধাজ্ঞা দিছে। তাহলে যা চাইছিলেন তাই যদি দেয়, এটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। আর যা চাইছিলেন সেটা না দিয়ে যদি অন্য কোনো প্রতিকার দেয়, সেটাকে বলে কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার। সো আপনি মনে রাখবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার দেওয়া যায়, দুই ধরনের। একটা হলো এই যে ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কম্পেনসেটরি রিলিফ, আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ। বুঝছেন? সো এই জায়গায় আর পড়বো না, আর দরকারও নাই। আমরা তথ্যচিত্রে চলে আসি। দেখেন তথ্যচিত্র ডান সাইডে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 একটি তত্ত্বগত বা মৌলিক আইন, সাবস্টেন্টিভ ল। 1877 সালের কয় নাম্বার আইন? 1 নাম্বার আইন। লেখেন 7ই ফেব্রুয়ারি। এটা পাশ হয় 1877 সালের 7 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 7 ফেব্রুয়ারি পাশ হয়। এবং আইনটি 1877 সালের 1লা মে থেকে কার্যকর হয়। কার্যকর হয় 1লা মে। এতে মোট ধারা আছে 57টা। এই আইনে কোনো তফসিল টফসিল নাই, বেঁচে গেছেন। মোট ধারা আছে 57টা। এখানে লেখেন মোট ভাগ আছে 3টি। এই 57 ধারার মোট ভাগ আছে 3টি, আর চ্যাপ্টার আছে 10টি। দেখেন চ্যাপ্টার 10টি আর মোট ভাগ হলো 3টি। অর্থাৎ এই 57টা ধারারে মোট 3 ভাগে ভাগ করছে। আর অধ্যায় হলো কয়টা? 10টা। তো এখন পরের পেজে চলে আসেন। এই যে যে 57টা ধারা, এই 57টা ধারার মধ্যে মোট 8 ধরনের সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করেছে। কয় ধরনের? 8 ধরনের। অর্থাৎ এই 57টা ধারার মধ্যে আপনি মামলা করতে পারবেন 8 ধরনের। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার, 8 প্রকার। ঠিক আছে? তো এই 8 প্রকার যদি দেখেন, এই যে প্রথম যেটা
সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 8 ধরনের সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আবার জিজ্ঞাসা করেন স্যার 8 ধরনের যে সুনির্দিষ্ট প্রতিকার এটা কত ধারায় বলছে, কোনো ধারায় বলে নাই। এটা আমরা 57টা ধারারে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা খুঁজে পাইছি এই জায়গা প্রতিকার আছে কয় ধরনের, 8 ধরনের। তো 8 ধরনের মধ্যে প্রথম যে ধরন সেটা হলো যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, রিকভারি অফ পজেশন অফ প্রপার্টি, এটা আছে 8 থেকে 11 ডান সাইডে দেখছেন। চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এটা আছে 12 থেকে 30। দলিল সংশোধন রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা আছে 31 থেকে 34। চুক্তি বাতিল রেসিশন অফ কন্ট্রাক্ট, এটা আছে 35 থেকে 38। দলিল বাতিল ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা আছে 39 থেকে 41। ঘোষণামূলক প্রতিকার ডিক্লারেটরি রিলিফ, এটা আছে 42 এবং 43। রিসিভার নিয়োগ, এটা আছে কত, 44। অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ধারা 44। নিষেধাজ্ঞা ইনজাংশন জেনারেলি বা প্রতিরোধমূলক প্রতিকার, এটা আছে 52 থেকে 57। তো তাহলে 57টা ধারার ভিতরে মোট প্রতিকার আছে কয় প্রকার, 8 প্রকার। তো আমরা জেনে রাখা ভালোতে যদি দেখি, দেখেন এটা ইম্পর্টেন্ট। দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে ডাক্তার হোয়াইটলি স্টকস 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করে। সো পরীক্ষায় যদি আসে যে দা সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করে কে, দা ডাক্তার হোয়াইটলি স্টকস, কোন আইনের আদলে, দা নিউ ইয়র্ক সিভিল কোড 1862। সুনির্দিষ্ট প্রতিকার সংশোধন আইন 2004 এর স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004, যা কার্যকর বা বলবৎ হয়েছিল 1/7/2005 থেকে। সো সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা, এটা সর্বশেষ সংশোধিত হয় 2004 সালে, কিন্তু এটা কার্যকর হয় কত সালে, 1/7/2005। যেরকম দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয় 2025 সালে, 2025। ঠিক একইভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে, 2004, যেটা কার্যকর হয় 1/7/2005। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন 1 নম্বর প্রশ্ন, কোনটি পদ্ধতিগত আইন নয়। পদ্ধতিগত আইন নয় মানে জিজ্ঞেস করছে কোনটি মূল বা তত্ত্বগত আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়, 1877 সালে। তো এখানে একটু লেখেন ধারা 2 বাতিল, ধারা 2 বাতিল। ধারা 3 ব্যাখ্যা, ধারা 3 ব্যাখ্যা। আর ধারা 4 সংরক্ষণ। ধারা 4-এ কি দেবেন বলেন, সংরক্ষণ। তো আমরা চলে আসি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা মানে হলো এই আমাদের প্রতিকার মোট কয় প্রকার, 8 প্রকার। এই 8 প্রকার প্রতিকারের মধ্যে শুধুমাত্র 1 প্রকার প্রতিকার দিতে আদালত বাধ্য যদি আপনি প্রমাণ করতে পারেন, সেটা হলো 8 আর 9 ধারা। সেটা হলো স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত ধারা, 8 ও 9 ধারা। আর বাদ বাকি পড়বো না। 8 ও 9 ধারায় যে বিষয়টা আছে সেটা হলো স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন এই প্রতিকার দিতে আপনাকে বাধ্য। আর চুক্তি রদ বলেন, বাতিল বলেন, নিষেধাজ্ঞা বলেন, চুক্তি প্রবল বলেন, এগুলা দিতে কি বাধ্য না, এগুলা দিতে বাধ্য না। তো এই যে জেনে রাখা ভালো, তো দেখেন জেনে রাখা ভালো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার এবং 9 ধারার অধীন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা না। বিবেচনামূলক ক্ষমতা না মানে কি, বাধ্যতা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনটির। তারপর লাইনটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনটি স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা, এটা নট অনলি স্থাবর সম্পত্তি বাট অলসো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। তো যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন কোন প্রতিকার দিতে আদালত বাধ্য, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, তার মানে হলো 8 ও 9 ধারা।
তো আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন 1 নম্বর প্রশ্ন, যে কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? চুক্তি বাস্তবায়ন, সত্য ঘোষণা, নিষেধাজ্ঞা, আর্থিক ক্ষতিপূরণ, কোনটা? আর্থিক ক্ষতিপূরণ। অ্যাকচুয়ালি আর্থিক ক্ষতিপূরণ তো সুনির্দিষ্ট প্রতিকার না। আমি মামলায় যা চাইছি তাই যদি দেয় সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার মোট 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ নাই। তারপরে যদি দেখেন 2 নম্বর প্রশ্ন, যে বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা। আমরা জানি যে আহ, 8 আর 9 ধারা ছাড়া আর যাবতীয় যা আছে সবকিছুই কি বিবেচনামূলক। 3 নম্বর প্রশ্ন যদি দেখেন, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? অগ্রক্রয় সংক্রান্ত মামলা। যদি বলেন স্যার অগ্রক্রয় সংক্রান্ত মামলা কেন হলো, এই কারণে হলো কারণ এই 3টা দেওয়ানি সুনির্দিষ্ট প্রতিকারে আইনে আছে। ঘোষণামূলক মামলা আছে, স্থায়ী নিষেধাজ্ঞা আছে, দলিল সংশোধন আছে, কিন্তু অগ্রক্রয় মামলার কথা সুনির্দিষ্ট প্রতিকারে আইনে নাই। সো সো এই 3টার ক্ষেত্রে পারে, অগ্রক্রয়ের ক্ষেত্রে পারে না। সেলফ প্র্যাকটিসের 5 নম্বর প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর খসড়া প্রণয়ন করে ডাক্তার হোয়াইটলিফ স্টোকস। চলে আসে আমরা পরে, যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। ধারা কত? 5। আমরা এর আগে জানি যে সুনির্দিষ্ট প্রতিকার কত প্রকার? 8 প্রকার। এখন সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দিবে এই কথাগুলো আলোচনা করছে 5 ধারায়। ধরেন আপনার কাছে 8 প্রকার খাবার আছে, কিন্তু বলে দিছে এই 8 প্রকার খাবার আপনি 5টা সময় খাবেন। 8 প্রকার ওষুধ দিছে, 8 প্রকার ওষুধ খাইতে হবে কয় কয় সময়? 5 বেলা। নর্মালি আমরা বাঙালিরা খাবার খাই 3 বেলা, সকাল দুপুর রাত। কিন্তু বলে দিল বিকালে এবং সকাল দুপুরের মাঝামাঝি আর এক সময়। কিন্তু আপনার খাবার আছে মোট কয় প্রকার? 8 প্রকার। তাহলে প্রতিকার আছে, সুনির্দিষ্ট প্রতিকার আছে মোট 8 প্রকার, কিন্তু এই 8 প্রকার প্রতিকারের দিবে কয়টি উপায়? 5টি উপায়। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 ধারা অনুযায়ী গোল দিবেন 5টি উপায় সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। কয়টি উপায়? তো এই 5টা উপায়, 5 ধারায় 5টা উপায়। প্রথম উপায় আমরা দেখব কতে, কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে। কোন সম্পত্তির দখল গ্রহণ, এটা স্থাবর হতে পারে, অস্থাবর সম্পত্তি হতে পারে, এটা দখল গ্রহণ এবং সেটা দাবিদারকে কি বলেন? অর্পণের মাধ্যমে। এটা আছে 8 থেকে 11। তারপরে দেখেন হতে, যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। মানে কোনো কাজ করার আচ্ছা, তার আগে একটু বলে নিই, এই জায়গায় মোট 5টি উপায় প্রতিকার দিচ্ছে, মোট কয়টা? 8টা। সো 8টা আমরা একটু মিলাই দেখেন, কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে, এই জায়গায় একটি প্রতিকার দিচ্ছে। উপায় একে প্রতিকার দিচ্ছে কয়টা? একটা। তাহলে উপায় বাদ থাকলে কয়টা? 4টা। প্রতিকার বাদ থাকলে কয়টা? 7টা। দ্বিতীয় উপায় দেখেন, যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। যেমন 12 ধারার চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ বা 55 ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে। এই জায়গায়ও প্রতিকার একটা। কয়টা? একটা। তাহলে উপায় গেল 2টা, প্রতিকার গেল পাইলাম কয়টা? 2টা। উপায় আছে কয়টা? 3টা। প্রতিকার বাকি আছে কয়টা? 6টা। 3 নম্বরে দেখেন, যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ কোনো কাজ না করার ব্যাপারে যদি কারো বাধ্যবাধকতা থাকে একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত রাখার মাধ্যমে। যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে, একটা পক্ষরে বলছে যে তুমি এই ধরনের কাজ করবা না। যেমন 54 ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, এই জায়গাও প্রতিকার আছে একটা। কয়টা? তাহলে প্রথম 3টা উপায়ে প্রতিকার পাইলাম 3টা, আর উপায় আছে 2টা, প্রতিকার বাদ আছে কয়টা? 5টা। এখন দেখেন 4 নম্বর উপায়, এটা যদি দেখেন, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। যেমন 42 ধারায় ঘোষণামূলক ডিক্রি দিয়ে। তো ক্ষতিপূরণের রায় ছাড়া অন্য কোনো উপায়ে প্রতিকার দিয়ে, যেমন ঘোষণামূলক ডিক্রি দিয়ে, এই জায়গায় প্রতিকার আছে 4টা।
কয়টা? চারটা। চারটা। এই 31 থেকে 43 ধারা এর মধ্যে প্রতিকার আছে চারটা, আমরা সামনে জানবো। 31 আছে দলিল সংশোধন, 35 আছে চুক্তি রদ, 39 আছে দলিল বাতিল, আর 42 আছে ঘোষণামূলক মোকদ্দমা। মামলা। সো এই 4 নাম্বার উপায়ে প্রতিকার আছে চারটা। চারটা। তারপরে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে এখানে আছে একটা। তাহলে 5টা উপায় পেয়ে গেলাম, আর প্রতিকার পেলাম কয়টা? আটটা। আটটা। 8টা। তো তাহলে মনে রাখতে হবে যে যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার? 8 প্রকার। আটটা। কয়টি উপায় দেওয়া যায়? পাঁচটি উপায়। 5টি উপায় দেওয়া যায়। কয় ধারায় বলতে? 5 ধারায়। যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার 8 প্রকার, এটা কত ধারায় বলছে নাই। দিনেশ? কোন ধারায়? কত ধারায় বলছে? বললা না জি। কি মনে করে আসলেন আজকে দিনেশ সাহেব? আচ্ছা দেখেন, তো জেনে রাখা ভালো। দেখেন, আদালত 5টি উপায় সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারার একটি নিষেধাত্মক, নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ উল্লেখ করা হয়েছে, আর 4টি আদেশাত্মক প্রতিকার আছে। এই যে যে 5টা উপায়, এই 5টা উপায়ের মধ্যে একটা হলো নিষেধাত্মক বা নিরোধাত্মক বা প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে? প্রিভেন্টিভ রিলিফ হলো যে কোনো ঘটনা যাতে না ঘটে এই মর্মে আপনি আগে আগে যে প্রতিকার নেন, এটা বলে প্রিভেন্টিভ রিলিফ। আপনি আপনার যাতে জলাতঙ্ক না হয়, আগে আগে ভ্যাকসিন নিছেন, এটা হলো প্রিভেন্টিভ রিলিফ। কিন্তু কুকুরের কামড় খাওয়ার পরে ভ্যাকসিন নিলে এটা প্রিভেন্টিভ রিলিফ হবে না। না। বুঝছেন? তো তিনতলা সিঁড়ি দিয়ে কুত্তো টাকা নিয়ে সামনে দিকে আমার দিকে কিভাবে উঠলো? কাউন্ট দেয় দিছে তিনতলা পরে দিছে নামাইছেন? নামাই সেন ভয় কিছু করতে নেই কাউন্ট দেয় নাকি না আমাদের তিনতলা সিঁড়ি দিয়ে দেখি আমি এটা তিনতলা সিঁড়ি আচ্ছা দেখেন, তো তাহলে যাবো এখানে একটা বিষয় দেখেন, সেটা হলো যে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তাহলে মানে এই পাঁচের, মোট 5টা উপায়ের মধ্যে একটা হলো নিরোধমূলক, আর 4টা হলো আদেশাত্মক। তো এই যে দেখেন, আন্ডারলাইন করেন, 5-এর গ অনুচ্ছেদের প্রতিকারটি নিষেধাত্মক, নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। কততে? 5-এর গ। গতে। আর 5-এর ক, খ, ঘ, উম অনুচ্ছেদে 4টি আদেশাত্মক প্রতিকার উল্লেখ করা হয়েছে। প্রতিরোধমূলক প্রতিকার হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করা হয়। সো 5-এর গ আমরা একটু পরে আসতেছি, জাস্ট মনে রাখেন 5-এর গতে যে প্রতিকারটা বলছে এটা হচ্ছে নিরোধাত্মক বা নিষেধমূলক বা প্রিভেন্টিভ রিলিফ। এখন দেখেন, 5-এর ঘ অনুচ্ছেদ অনুযায়ী বলা যায় ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না। এটা বলছে কততে? 5-এর ঘতে। 5-এর ঘতে বলছে যে ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ এটা সুনির্দিষ্ট প্রতিকার না। ওই যে 5-এর ঘতে বলছে যে ক্ষতিপূরণের রায় প্রদান তারা অন্য কোনো প্রকারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না, এটা কোথায় বলা হয়েছে? 5-এর ঘ। এছাড়া সর্বশেষ লাইনটাও গুরুত্বপূর্ণ, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 ধারায় বলা হয়েছে দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। কত ধারা? 7 ধারা। দণ্ডমূলক আইন মানে হলো দণ্ডবিধি বা দণ্ডবিধি যা আছে এগুলো বলবৎ করা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কার্য না। সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা দেওয়ানি আইন। তো যদি প্রশ্ন আসে যে দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য? না। না। কত ধারা? 7 ধারা। 7 ধারা। কি বইতে নাই? আছে 6 জায়গায় পরে আছে, ওই জায়গা নাই। এমনি নাই, আপনাকে মনোযোগ আর বইতেও নাই। দেখেন, বইতে না থাকলে তো পাইছে গেছেন। দেখেন, তো তাহলে এখানে বিগত বছরে একটা প্রশ্ন দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 5 ধারা মোতাবেক মোট কয় প্রকার সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়? অ্যাকচুয়ালি আমরা জানি যে 5 ধারা মোতাবেক সুনির্দিষ্ট প্রতিকার 5টি উপায়ে যায়, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রতিকার কয়টা? 8টা। অপশনে কিন্তু 8 কোথাও নাই। সো আপনার কাছে তাহলে জানতে চাইছে উপায়ের কথাই, কয়টি উপায়? 5টি। তারপরে যদি দেখেন 2 নাম্বার, সুনির্দিষ্ট প্রতিকার কত উপায় দেওয়া যায়, এটা ঠিক আছে, কয়টি উপায়? 5টি উপায়। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে
এখানে অ্যাডভোকেট কমিশনার অগ্রপ্রয় বাটোয়ারা কি রিসিভার নিয়োগের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে। তারপরে যদি দেখেন 4 নাম্বার প্রশ্নটা, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, এটা আছে না প্রশ্ন? কত দ্বারা? 7 দ্বারা। ওই যে দেখেন আছে। জি। তো তাহলে 5 নাম্বারটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান? একটি। যদি বলে কয়টা আদেশাত্মক, তাহলে উত্তর হবে কয়টা? 4টি। তো এখানে বাদ বাকি যা আছে পারবেন। চলে আসেন আমরা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ, আগে আমার কথা শুনেন। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়। 6 ধারায় বলতে যে 5-এর গতে যে প্রতিকার মঞ্জুর করে সেটার এই প্রিভেন্টিভ রিলিফ বলে। 5-এর গতে বলতে যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা আছে তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে যে আদেশ দেয় সেটাই হলো প্রিভেন্টিভ রিলিফ। তো প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়, ব্যাখ্যা করছে 5-এর গতে। আর যদি বলে যে প্রিভেন্টিভ রিলিফ কিসের মাধ্যমে দেওয়া হয়, সেটা বলছে 52 ধারায়, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। তো যদি বলে যে প্রিভেন্টিভ রিলিফ হাউ গিভেন বা প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া যায়, এটা বলেছে কত ধারা? 52 ধারায়। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারা? 6 ধারায়। আর প্রিভেন্টিভ রিলিফের ব্যাখ্যা কত ধারায়? 5-এর ক। বুঝছেন? তো প্রিভেন্টিভ রিলিফ ব্যাপারটা হলো কি, আপনি এখনো ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটার আগে যদি কোনো পদক্ষেপ নেন সেটাই বলে প্রিভেন্টিভ রিলিফ। আপনার একজন বেদখলের হুমকি দিছে, তখন বেদখলের হুমকি দিলে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয়। এখনো বেদখল কি হইছেন? না, বেদখল যাতে না হন এই মর্মে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন, এটাই হলো প্রিভেন্টিভ রিলিফ। সো এই যে একটু যদি পড়িয়ে যে দেখেন, নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ অর্থ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফকে সংজ্ঞায়িত করা হয়েছে। 6 ধারায় বলা হয়েছে 5 ধারার গ অনুচ্ছেদের অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। সুতরাং নিরোধমূলক প্রতিকার অর্থ হলো এক প্রকার সুনির্দিষ্ট প্রতিকার যা মঞ্জুর করা হয় কোনো ব্যক্তিকে কোনো কাজ করা হতে বিরত থাকার আদেশ দিয়ে, যা না করার ব্যাপারে তার কি আছে? বাধ্যবাধকতা আছে। সুতরাং নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারও এক ধরনের সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা দিছে কত ধারায়? 6 ধারায়। আর ব্যাখ্যা দিছে 5-এর ক। তারপরে আসি, যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, ধারা কত? 52। সুনির্দিষ্ট প্রতিকারের 52 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা আদালতের বিবেচনায় নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। এটা ইম্পর্টেন্ট। প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড at the discretion of the court by injunction temporary or perpetual. যদি আপনাকে বলে যে প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা হয় কিভাবে, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, কত ধারায়? 52। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি প্রিভেন্টিভ রিলিফ? না। প্রিভেন্টিভ রিলিফ 2 প্রকার নিষেধাজ্ঞা, স্থায়ী এবং অস্থায়ী। জেনে রাখা ভালো। দেখেন এটা ইম্পর্টেন্ট যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা পারপিচুয়াল ইনজাংশন নিরোধমূলক প্রতিকার হলেও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার না। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো আদেশাত্মক প্রতিকার। 3টে স্ট্যান্ড। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অ্যাকচুয়ালি ঘটনা ঘটে যাওয়ার পরে করা হয় মামলা, আর ঘটনা ঘটার আগে করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা। এই যে কারণে এই দুইটা হলো প্রিভেন্টিভ রিলিফ। তারপরে দেখেন, আহ নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা মঞ্জুর করতেও পারে, নাও পারে। এটা আমরা আগেই জানি। 8 আর 9 ধারা ছাড়া বাদ বাকি যাই আছে সবকিছুই কি বিবেচনামূলক। তো বিগত বছর প্রশ্ন যদি আমরা দেখি, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 52 ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান আছে? নিরোধমূলক। তারপর 2 নম্বর প্রশ্ন যদি দেখেন, প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে কি দ্বারা? নিষেধাজ্ঞার দ্বারা। সেলফ প্র্যাকটিসের যা আছে কষ্ট করে পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। চলে আসি আমরা সম্পত্তি পুনরুদ্ধার।
রিকভারিং পজেশন অফ প্রপার্টি 8 থেকে 11। সম্পত্তি পুনরুদ্ধার, এখানে সম্পত্তি পুনরুদ্ধার যে অধ্যায়টা, এই অধ্যায়টা হলো 8 থেকে 11। এর মধ্যে 8 ও 9 ধারা স্থাবর সম্পত্তি, 10 আর 11 ধারা অস্থাবর সম্পত্তি। অর্থাৎ আপনার কাছ থেকে যদি কেউ স্থাবর সম্পত্তির দখল নিয়ে নেয়, তাহলে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা করবেন 8 ও 9, কখনো 8 ধারা কখনো 9 ধারা। আর অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার 10 ও 11। তো প্রথমে আমরা চলে আসি স্থাবর সম্পত্তির দখল। পজেশন অফ ইমুভেবল প্রপার্টি 8 ধারায় বিধান করা হয়েছে, সুনির্দিষ্ট গোল দেবেন স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এটা আন্ডারলাইন করবেন, স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তা দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। এ পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এই লাইনটা আন্ডারলাইন করবেন, এই শব্দগুলো এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এই কথার অর্থ হলো, এই যে যে দখলের অধিকারী ব্যক্তি না, স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এই দখলের অধিকারী ব্যক্তি শব্দটা গোল দিয়ে উপরে লেখেন মালিক। স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এটার উপরে কি লিখবেন? মালিক। মালিক। বুঝছেন? তাহলে দখলের অধিকারী ব্যক্তি মানে কে? মালিক। মালিক। মালিক মানে হলো যার সত্ত্ব আছে। হবে। তো যদি কাউকে তার জমি থেকে বেদখল করে এবং ওই জমি মালিক হচ্ছে সে, যারা বেদখল করছে সে হচ্ছে ওই জমির কি? মালিক। মালিক, তাহলে সে মামলা করবে কত ধারায়? 8 ধারায়। শুধু 8 ধারায় কখনো মামলা করা যায় না, 8 ধারার সাথে আরো একটা ধারা যুক্ত হবে, সেটা 42। এই মামলাকে বলে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা। সত্ত্ব আছে 42-এ আর দখল পুনরুদ্ধার আছে 8-এ। বুঝতে পারছেন? তো তাহলে এখানে কিন্তু সরাসরি কোথাও মালিক শব্দটা নাই, এই জায়গায় আছে কি? স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। এই কথাটাই বললে কত ধারা বোঝাবে? 8 ধারা। এবং উদ্ধার করবে কোন আইনের পদ্ধতি অনুসারে? দেওয়ানি কার্যবিধিতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে। বুঝছেন? তো 8 ধারায় তাহলে এমন কোন ব্যক্তি যে মালিক না, সে কি 8 ধারায় মামলা করতে পারে? না। পারে। হ্যাঁ, হ্যাঁ, আদাব। তো এখানে আপনি মনে রাখবেন, মালিক কথাটা কিন্তু 8 ধারায় কোথাও নাই। তো মালিক শুধুই মামলা করতে পারে 8 ধারায়, কিন্তু যে সম্পত্তিতে যার সত্ত্ব নাই সে কিন্তু 8 ধারায় মামলা করতে পারবে না। আরো বিস্তারিত পরে পড়তেছি, এখন আমরা আগে একটু দেখি 9 ধারায় মামলা কেন করে। দেখেন, অন্যদিকে 9 ধারায় বিধান করা হয়েছে, যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয়, যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে কি হয়? দখলচ্যুত হয় তার সম্মতি ছাড়া। এই জায়গায় যদি কোনো ব্যক্তি বলছে, ওই ব্যক্তি কি ওই সম্পত্তিতে দখলের অধিকারী, তাই কি বলছে? জাস্ট বলছে কি? ব্যক্তি। তো যদি বলতো দখলের অধিকারী, তাহলে বুঝাইতাম ওইটা দ্বারা কি বোঝায়? মালিক। কিন্তু এই জায়গা বলছে কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয় তার সম্মতি ছাড়া, উইদাউট হিজ কনসেন্ট, তার সম্মতি ছাড়া, মানে তার সম্মতি ছাড়া বেআইনি ভাবে টেনে হেসড়ে বের করে দিছে, যথাযথ আইনগত পন্থা ব্যতীত, আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল, মানে তারে ঠিকঠাক মতো ভাবে মামলা করে তারে তারাই নাই। তাহলে সে বল দিবেন, সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, মানে যারা বেদখল করলো সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়। যদিও এই মামলায় ইচ্ছা করলে আরো, এই মামলা যদি হেরে যায় তাহলে পরবর্তীতে আবার সত্যের দাবিও করা যাবে, সেই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। মানে বলছে যে আপনি মালিক হন বা না হন, আপনারা যদি বেআইনি ভাবে বেদখল করে তাহলে আপনি 9 ধারা মামলা করতে পারবেন। 9 ধারা মামলা মালিকও পারে, যে দখলদার এমনিও পারে। এখন বলেন স্যার মালিক কেন পারবে? ভাই, যে মালিক না সে দখলে থাইকে সে যদি 9 ধারা মামলা করতে পারে, তাই মালিক কেন পারবে না? আমি দখলে ছিলাম, আমারে বেদখল করছে আইনগত পন্থা ছাড়া, তাতে আমি ওই সম্পত্তির মালিক হই বা না হই, আমি 9 ধারার মামলা দায়ের করতে
পারবো, আমি স্বয়ং পারবো, অথবা আমি যদি কারো অনুমতি দেই সেও পারবে। বুঝেন কিনা? তো 9 ধারায় আমার জাস্ট প্রমাণ করা লাগবে যে আমার সম্মতি ছাড়া আমার বেদখল করছে, এবং আমারে বেদখল করছে আইনগত পন্থা ব্যতি রেখে। বুঝতে পারছেন? তাহলেই কি করা যাবে? 9 ধারা মামলা করা যাবে। এবং এই লাস্টের লাইনটা দ্বারা, যে যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়, মানে আমি 9 ধারার মামলা করে হেরে গেলাম, আমি ইচ্ছা করলে 8 ও 42 ধারা মামলাও করতে পারবো, যদি আমার ওই জমিতে কি থাকে, সত্য থাকে। বুঝতে পারছেন? তাহলে আমরা এতটুকু জানলাম বিরতির আগে, যে 8 ধারার মামলা শুধু করতে পারে কে? মালিক। এখানে মালিক শব্দটা সরাসরি বলেছে না, বলেছে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এ পার্সন এন্টাইটেল টু দা পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। বুঝেন কিনা? কোন আইনের পদ্ধতি অনুসরণ করে উদ্ধার করবে? দেওয়ানি কার্যবিধি। আর কেউ মালিক হোক বা না হোক, যদি তারে বেআইনি ভাবে বেদখল করা হয়, তাহলে সে মামলা করবে কত ধারায়? 9 ধারায়। 9 ধারায় মামলা করতে হলে সে নিজে করবে, না কাউরিতে করাইতেও পারে? নিজেও করে, কাউরিতে করাইতেও। আপাতত এতটুকু মনে রাখেন। এছাড়া আমরা বিরতি শেষে, নামাজের শেষে আমরা 8 ও 9 সম্পর্কে, এর 14 গোষ্ঠী সম্পর্কে জানবো ইনশাল্লাহ। ধৈর্য ধারণ করেন। তো 8 ও 9 ধারার মামলা মোকদ্দমা দায়ের করা যায় কিভাবে, সেটা তো আমরা পড়লাম। দেখেন, 8 ধারার মামলার ক্ষেত্রে কি কি প্রমাণ করা লাগে? 8 ধারার মামলার ক্ষেত্রে মূল যে বিষয়, সেটা হচ্ছে আপনার সত্য প্রমাণ করা লাগে। এটা কখনো দখলি সত্য, কখনো মালিকানা সত্য। তো যদি বলেন স্যার দখলি সত্য এবং মালিকানা সত্য কি? দখলি সত্য হলো, আগে আসেন মালিকানা সত্য। মালিকানা সত্য হলো যে দীর্ঘদিন, মানে আপনি এই সম্পত্তিটা কিনেছেন, মালিকানা সত্য। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, মালিকানা সত্য। কেউ আপনাকে উইল করেছে, মালিকানা সত্য। আর দখলি সত্য হলো যে আপনি দীর্ঘদিন যাবত একটা জমিতে দখলে থাকার কারণে, যার জমিতে দখলে ছিলেন সে আপনার বিরুদ্ধে আর মামলা করে নাই, তাহলে 12 বছর পর আপনার জবরদখল অর্জিত হয়, যেটাকে বলে অ্যাডভার্স পজেশন। তখন ওই সম্পত্তির মালিক হয়ে গেলে এটাকে বলে দখলি সত্য। সো দখলি সত্য হোক আর মালিকানা সত্য হোক, 8 ধারার মামলায় আমাকে প্রমাণ করতে হবে সত্য। এ জায়গায় আমি দখলে ছিলাম কি না এটা বিবেচ্য বিষয় না, আমি দখলে থাকতেও পারি, নাও থাকতে পারি। আমি মামলাটা করার পরে আমি আমার সত্য প্রমাণ করতে পেরেছি কিনা, এটাই হলো মূল বিবেচ্য বিষয়। অপরদিকে 9 ধারার মামলা যদি দেখেন, 9 ধারার মামলায় যা প্রমাণ করতে হয় সেটা হলো বাদী দখলে ছিল কিনা এবং তারা অন্যায়ভাবে বেদখল করছে কিনা, এই দুইটা বিষয়। বাদী কি দখলে ছিল কিনা এবং তাকে অন্যায়ভাবে বেদখল করা হয়েছে কিনা, এই দুইটা বিষয় প্রমাণ করলেই হবে। এখন এখানে একটা কথা আছে, দেখেন, আহ আহ জেনে রাখা ভালো। দেখেন, 8 ধারায় মকদ্দমা সত্য বা দখলি সত্যের উপর ভিত্তি করে উচ্ছেদের মকদ্দমা সুট ফর রিজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল নামেও পরিচিত। এটা 3টে স্টার দেন, ইম্পর্টেন্ট। 8 ধারার যে মকদ্দমা, এটা সত্য বা দখলি সত্যের উপর প্রতিষ্ঠিত উচ্ছেদের মামলা। সুট ফর ইজেক্টমেন্ট, ইজেক্টমেন্ট মানে হলো উচ্ছেদ, অন দ্য বেসিস অফ টাইটেল মানে সত্যের উপর ভিত্তি করে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে উচ্ছেদের মামলা কত ধারায়, 8 ধারায়। বুঝছেন? আপনি মালিক, দীর্ঘদিন যাবত ভাড়াটিয়ারে নোটিশ দিচ্ছেন যে আমার বাসা ছেড়ে দাও, বাসা ছেড়ে দাও, কিন্তু সে ছাড়ে না। তাহলে ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা করতে হবে কত ধারায়? 8 ধারায়। বুঝছেন? 8 ও 42, শুধু 8 ধারায় কিন্তু মামলা দায়ের করা যায় না, তাহলে আমার মামলা করতে হবে 8 ও 42 ধারায়। তো এছাড়া 8 ও 42 ধারা মামলা, মানে 8 ধারা মামলা কে করতে পারে, 9 ধারা মামলা কে করতে পারে? 8 ধারা মামলা যার সত্য আছে সেই দায়ের করতে পারে, আর 9 ধারা মামলা যে বেদখল হইছে সে পারে, অথবা তার মাধ্যমে দাবিদার অন্য কোনো ব্যক্তি পারে। বুঝছেন? তাহলে 9 ধারার মামলা, এই যে যে ব্যক্তিকে দখলচ্যুত করা হয়েছে সে পারে, অথবা তার মাধ্যমে দাবিদার অন্য কোনো ব্যক্তি পারে। কিন্তু 8 ধারার মামলা কে করতে পারে? যার সত্য আছে সেই পারে। তো এছাড়া অনেক অন্যান্য বিভিন্ন কথাবার্তা আছে, এগুলো পড়বো না। জাস্ট এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হলো যে 8 ধারার মামলার তামাদি মেয়াদ 12 বছর। কত বছর? 12 বছর। এই যে যে 12 বছর, এটা তামাদি আইনের 142 অনুচ্ছেদে বলছে, আবার 144 অনুচ্ছেদে বলছে। কত কত? 142 এবং 144। আপনি দখলে ছিলেন, বেদখল হইছেন,
আপনি মালিক হিসেবে বেদখল হয়েছেন, তাইলে 142-এ 12 বছর। আর আপনি দখলে ছিলেন না, বেদখলে হন নাই, আপনার সত্ত্ব অস্বীকার করছে, সেক্ষেত্রেও 12 বছর 144। একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি একজনকে আপনি দীর্ঘদিন যাবত আপনার বাড়িতে থাকেন, আপনার প্রতিবেশী এসে আপনাকে বেদখল করেছে, তাহলে যেদিন আপনি বেদখল হয়েছেন তার 12 বছরের মধ্যে 842 ধারার মামলা দায়ের করতে হবে। এটা হলো 142 অনুচ্ছেদ, বুঝছেন? আর 144 হলো যে আপনি ওই সম্পত্তির মালিক কিন্তু বেদখল হন নাই, মানে কোনোদিন দখলেও ছিলেন না। একজন লোকের পিতা মারা গেছে, এখন সে একমাত্র সন্তান, পিতা মারা গেলে পিতার সয় সম্পত্তি তো তার উপরে বর্তাবে। এখন সে যখন ওই জমির দখল নিতে গেল, তার চাচা দাবি করতেছে যে বাবা এই জমির মালিক তোমার পিতা না, এই জমির মালিক আমি, এবং চাচাই দখলে ছিল, তাহলে বাট অ্যাকচুয়ালি মালিক কে? ওই সন্তান যে সে, ছিল। তাহলে সে তো বেদখল হয়েছে এই জায়গায়, না চাচাই তো দখলে আছে, তাহলে তার সত্তরে কি করছে? অস্বীকার অস্বীকার করছে। করতে। তাহলে এই জায়গা যেদিন সত্তরে অস্বীকার করছে সেদিন থেকে 12 বছরের মধ্যেই মামলাটা দায়ের করতে হবে। এটাই হলো 144। 144। বুঝছেন? তাহলে মালিক ছিলেন, বেদখল হইছেন 142-এ 12 বছর। আপনি মালিক বাট বেদখল হন নাই, আবার দখলেও নাই, যেদিন সত্য অস্বীকার করবে সেদিন থেকে 12 বছর। এটা হলো কত? 144। 144। লুৎফর সাহেব বলেন দি, ব্যাখ্যা দেন, এক্সপ্লেইন। দুইটাই, জি। যদি কোনো সম্পত্তি সত্ত্ব অস্বীকার করে তাহলে 8 ধারায় মামলা দিতে হবে। আর সেটা তো বুঝলাম, মানে কখন 142 আর কখন 144 এটা বলেন। আর কেউ যখন সত্ত্ব অস্বীকার করবে হুম। তখন থেকে 142 ধারায় মামলা করতে হবে, 42 ধারায় মামলা করতে হবে 144। এই যে কি লেটাপাটা করে ফেললেন আছে। তো দুবার স্যার, বলেন দি। স্যার, 42 দ্বারা যদি আমি, স্যার, 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদে যদি আমি সম্পত্তি থেকে বেদখল হই, তখন হুম আমি 142 অনুচ্ছেদে মামলা করবো। হুম। আর যদি মামলা তো 842-এর, কিন্তু আমি অনুসরণ করবো 142 অনুচ্ছেদের যে একশো, বিধান 12 বছর সেটা। যেদিন আর যেদিন আমি দখলে ছিলাম না হুম কিন্তু আমার সত্ত্ব আছে, হুম। সেক্ষেত্রে হলো 144-এ। হ্যাঁ, পারফেক্ট। অস্বীকার করবে সেদিন থেকে আছে। সেদিন থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি। জি জি, আলহামদুলিল্লাহ আছে। করেন করেন, এই 7টা। ওই জায়গায় লিঙ্ক দিব, লিঙ্ক দিলে পাবেন, একসাথেই হয়। একসাথেই হবে, লিঙ্ক লিঙ্ক দিলে পাবেন 7। হ্যাঁ, 7টার পরে। এ প্রবাসের হয়েছে কিনা বলেন, প্রবাসের হয়েছে? হয়েছে? ফেরদৌস বলেন তো বুঝাইয়া যে কখন 142-এ 12 বছর আর 144-এ 12 বছর। ধরে হচ্ছে সম্পত্তি মালিক, তার সত্ত্ব আছে, দখলেও আছে। হুম এখন তারাই এসে আরেকজন বেদখল করছে, হুম। যেদিন থেকে বেদখল করছে সেদিন থেকে হচ্ছে আমাদের শুরু হবে 142 অনুচ্ছেদে হ্যাঁ, 12 বছর। আর আর হচ্ছে আর সত্ত্ব আছে, যেমন পৈতৃক সম্পত্তি, সে মানে দখল নাই, হুম কোনোদিন সে দখল এখনো যায়নি, সে দাবি করছে যে এই সম্পত্তি আমার। বিপক্ষ যে ছিল যে বলতো না, এই সম্পত্তি তোমার কোনো দাবি দেবো না। হুম যেদিন থেকে সত্য অস্বীকার করছে হুম। সেদিন থেকে হচ্ছে আমাদের মেয়াদ শুরু 12 বছর, এটা হচ্ছে একটা ধন্যবাদ। তা বিগত বছরের প্রশ্ন দেখেন, জমি থেকে বেদখল হওয়ার কতদিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে? কত বছর? 12 বছর। তো এখানে যে বিষয়টা মনে রাখেন যে 9 ধারার মামলার ক্ষেত্রে কখনোই সত্য প্রমাণ করা লাগে না। 9 ধারার মামলা আমার দেখাইতে হবে যে আমি দখলে ছিলাম এবং আমার আইনগত পন্থায় বেদখল করছে, আমি মালিক হতেও পারি নাও পারি। বিগত এই জায়গায় অনেক আলোচনা আছে, এগুলো পড়বো না। বিগত বছরের প্রশ্ন দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইনের 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? দখল ও বেদখল, আমি দখলে ছিলাম এবং আমার বেদখল করা হয়েছে। তাহলে এখানে দেখেন যে 8 ও 9 ধারা মামলা করার তামাদি মেয়াদ,
8 ধারার মামলার তামাদি মেয়াদ 12 বছর। দখলচ্যুত বা দখল পরিত্যাগ করার 3 হতে কত বছর? 12 বছর। 142 প্লাস 144 লেখেন, এখানে আসে শুধু 142, সাথে কত লিখবেন? 144। দখলে ছিলাম বেদখল হয়েছি তাইলে 142, আর সত্য অস্বীকার করছে তাইলে 144। আর 9 ধারায় স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা দায়ের কত মাস? 6 মাস। দখলচ্যুত হওয়ার তারিখ থেকে কতদিন? 6 মাস। এটা বলছে 100, শুধু 3 অনুচ্ছেদ। কত অনুচ্ছেদ? 3 অনুচ্ছেদ। তো বিগত বছর একটা প্রশ্ন যদি দেখি, পারবেন ইনশাল্লাহ। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 9 ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময়সীমা বেদখলের তারিখ হতে কতদিন? 6 মাস। 8 ধারা এবং দেওয়ানি কার্যবিধির প্রয়োগ, এখানে চলে আসেন। 8 ধারা এবং দেওয়ানি কার্যবিধির প্রয়োগ, এখানে বলছে যে সুনির্দিষ্ট প্রতীক আইনে 8 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থায় তা উদ্ধার করতে পারে। সে 8 ধারায় মামলা তো করলো, কিন্তু জারি মামলা করতে হলে কি লাগবে? দেওয়ানি কার্যবিধি লাগবে। মনে আসে কিনা? কি লাগবে? দেওয়ানি কার্যবিধি। তাহলে সেই ক্ষেত্রে এই দেখেন, এই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিটি দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 35 এবং 36 বিধি অনুযায়ী বলবৎ করা যেতে পারে। মানে জারি মামলার ক্ষেত্রে অনুসরণ করা হবে 21 আদেশের কত কত বিধি? 35 ও 36। তো বিগত বছর একটা দারুণ প্রশ্ন এসেছিল 11 বিজিএস পরীক্ষায়, দেখেন যে এ পারসন entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the, মানে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি কোন স্থাবর সম্পত্তি উদ্ধার করতে পারে কোন, কোথায় উল্লেখিত পন্থায়? দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায়, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। ঠিক আছে, এখন আমরা চলে আসি 8 ও 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় কিনা। ভাই আমরা তো 9 ধারার মধ্যে একটা কথা বলাই আছে যে আইনগত পন্থায় যদি বেদখল করে তাহলে 9 ধারার মামলা করা যাবে না, কিন্তু 8 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে, 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে না। এই যে কেউ যদি সরকার কর্তৃক কোনো সম্পত্তি হতে বেদখল হয় তবে সেক্ষেত্রে 9 ধারার বিধান মতে সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। 9 ধারার বিধান করা হয়েছে এই ধারার অধীন সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। নো সুট আন্ডার দিস সেকশন বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। তার মানে সরকারের বিরুদ্ধে যে মামলা করা যাবে না, এটা কোথায় বলা আছে? 9 ধারায়। তবে সরকারের বিরুদ্ধে 8 ধারার বিধান মতে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা বা 42 ধারার অধীন সত্য ঘোষণার মোকদ্দমা দায়েরে কোনো বাধা নেই। যেহেতু সরকার আইনগত পন্থা ছাড়া কোনো ব্যক্তিকে দখলচ্যুত করতে পারে না, তাই যদি কোনো ব্যক্তি মনে করে তাকে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে, তাহলে দখল উদ্ধারের জন্য সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের বিরুদ্ধে রিট করতে পারে। মানে সরকার আপনারা বেদখল করলে 9 ধারার মামলা তো করা যায় না। এখন যদি আপনি মনে করেন যে সরকারই আপনারা বেদখল করতে, কিন্তু সরকার কোনো আইনগত পন্থাই করে না, সরকারি করছে আইনের পন্থা ব্যতি রেখে, তাহলে আপনার প্রতিকার হলো কি করা? রিট করা। রিট করে হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট একটা অরিজিনাল জুরিডিকশন, সো এক্ষেত্রে রিট করা যাবে। তো বিগত বছর প্রশ্ন যদি দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 8 ও 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলায় বিষয়টি কোনটি সঠিক নয়? উভয় ধারায় সরকার বিরুদ্ধে মামলা চলবে। 3 নাম্বারটা দেখেন, সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে কোথায়? মানে সরকার কর্তৃক যদি বেদখল হয় তাহলে কি মামলা করবে? সত্য ঘোষণা ও দখল উদ্ধারের। এই তানভীর সাহেব, এই প্রশ্নটা পাইছেন? সত্য ঘোষণা দখল উদ্ধারের পাইছেন? এই জায়গায় সত্য ঘোষণা কত ধারা আর দখল উদ্ধার কত ধারা বলেন? সত্য কত ধারা আর দখল কত ধারা বলেন? লুৎফর সাহেব, কোনটা কত? হ্যাঁ, 10-42। তাহমিনা একই, ইমাম নিয়তে নিয়ত। আচ্ছা, পূর্ণ সত্য দখলের কোনটা কত ধারা? হ্যাঁ, দখল। 8 ও 42 ধারা মামলা তো 9 ধারার প্রশ্ন ওঠে না।
আমি তো বলছি যে যে সত্য ও দখল 8 ও 42 ধারার মামলা, এই জায়গা কোনটা সত্য আর কোনটা দখল লালন সাহেব? স্যার 8 হচ্ছে সত্য আর 42 হচ্ছে দখল। আলম ভাই? হুম, তো ঘোষণা হলো 42 হলো ঘোষণার মামলা, হ্যাঁ। ঘোষণা। হুম। আর 8 হলো সে দখল। দখল, জি। উদ্ধারের মধ্যে। তাহলে সত্য ঘোষণা ও দখল উদ্ধারের মামলা, এই জায়গায় সত্য ঘোষণা হলো 42 আর দখল হলো কত? ঠিক আছে। তো ওই যে বলে না, সত্য, আপনারা কোর্টে গেলে দেখবেন সত্য সাব্যস্ত ক্রমে দখল পুনরুদ্ধারের মামলা, তাই এখানে সত্য হলো 42 আর দখল পুনরুদ্ধার কত? 8। তাহলে এখন আবার বললেন স্যার এতক্ষণ ধরে মালিক 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 বলে বললেন, আবার হ্যাঁ মালিকই তো, দখল পুনরুদ্ধারের মামলা মালিক হিসেবে করবে 8 ধারায়, মালিক হিসেবে করবে 8 ধারা, আর মালিকানা দাবি করে হলো 42 ধারায়। বুঝছেন? বলেন, প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো এখন আমরা চলে আসি 9 ধারার অধীন প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার। এটা ইম্পর্টেন্ট। দেখেন, 9 ধারার বিধান অনুযায়ী দায়েরকৃত মামলায় প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। আপিল বা রিভিউ করা যাবে না, আপিল বা রিভিউ করা যাবে না, তাহলে কি করা যাবে? রিভিশন করা যাবে। রিভিশন করা যাবে। তাহলে 9 ধারায় যদি কোনো ডিক্রি দেয় এর বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না, যেটা করা যাবে সেটা হলো কি? রিভিশন। রিভিশন। তো যদি দেখেন যে রিভিশন করা যাবে, 9 ধারায় প্রদত্ত আহ কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে, 9 ধারায় প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন করলে হাইকোর্ট বিভাগ বা আদেশের বিরুদ্ধে রিভিশন করলে জেলা জজ আদালতে রিভিশন দায়ের করতে হবে। তো সেটা পরের কথা, আপাতত জেনে রাখা ভালো। 8 ধারায় প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। তো 8 ধারায় অ্যাকচুয়ালি কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু যত নিষেধাজ্ঞা আছে সব থামছে কততে? 9 ধারায়। তো বিগত বছরের একটা প্রশ্ন আছে, দারুণ প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। দেখেন যে no dash shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any dash. So আগে হবে আপিল, পরে হচ্ছে রিভিউ, মানে 9 ধারার মামলায় কোনো আপিল বা রিভিউ করা যাবে না। ঠিক আছে, আমরা চলে আসি 9 ধারার মামলার ক্ষেত্রে কি দোবারো দোষ বা রেস জুডিকাটা নীতি প্রযোজ্য কিনা। 9 ধারার মামলার ক্ষেত্রে দোবারো দোষ বা রেস জুডিকাটা প্রযোজ্য কিনা। অনলাইনে একজনের কাছে শুনতে চাই, যে কোনো একজন সাহস করে উত্তর দেন যে রেস জুডিকাটা বিষয়টা কি। কেউ কথা বলবেন না অফলাইনের, অনলাইনের একজন বলেন রেস জুডিকাটা কি, যে বলতে চান বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। রেড জুডিকাটা স্যার দুবারা দোষ স্যার। কি এটা ব্যাখ্যা দেন। এটা স্যার ওই যে দুই মানে একই অপরাধে যদি উম, দুইবার কোনো অপরাধ করে তাহলে আগের মামলা স্থগিত থাকবে, পরের মামলা চলবে এরকম। একই অপরাধ? স্যার এটা কোনো কোনো মামলা নিষ্পত্তি হলে এটা পরবর্তী আর করা যাবে না স্যার, মামলাটা একই ঘটনা। একই করবে স্যার, একই স্যার বিষয়। একই তো একই একই ঘটনা, বিষয়ে স্যার একই একই বিষয়ের একই নিষ্পত্তি পক্ষের মধ্যে। আদালতে একবার যদি কোনো মামলা নিষ্পত্তি হয় তাহলে পরবর্তী দ্বিতীয় মামলা কি হবে? খারিজ হবে। এটা খারিজ হলো হবে। প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা। দেওয়ানি রেড জুডিকাটা কার্যবিধির কত ধারা তানভীর স্যার? স্যার, 11 বার। এটা 11 ধারায় স্যার। 11 ধারা, জি ধন্যবাদ। তো এখন প্রশ্ন হলো যে 9 ধারার মামলার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে কিনা। হবে আবার হবে না। 9 ধারার মামলায় হেরে গেলে আর 9 ধারার মামলা করা যাবে না, সহজ কথা। আপনি 9 ধারার মামলা একবার হেরে গেছেন, আর 9 ধারা মামলা করতে পারবেন না। তবে 9 ধারার মামলা হেরে যাওয়ার পরে যদি আপনার সত্য থাকে তাহলে আপনি 8 ও 42 ধারার মামলা দায়ের করতে পারবেন। বুঝছেন? জি। তাহলে 9 ধারার মামলা হারলে আবার পুনরায় 9 ধারা করা যাবে না। তাহলে যাবে না, 9 ধারার মামলা হারলে কি করা যাবে? 842 ধারায় মামলা করা যাবে। যদি সত্য থাকে, জি। তো দেখেন, এখানে 9 ধারায় বিধান করা হয়েছে যে এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে এবং দখল উদ্ধার করতে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মোকদ্দমা দায়ের করা হতে বারিত করবে না। এটাই আপনার বৈধতা দিছে যে 9 ধারা মামলা যদি আপনি হেরে যান, তাহলে যদি আপনার সত্য থাকে তাহলে 8 ও 42 ধারা মামলা আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বারিত হবে না। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা মানে হলো যে কারণ বা যে যুক্তি আপনি আগের মামলায় দেখাতে পারতেন, আগের মামলায় যদি না দেখান তাহলে পরের মামলায় দেখাতে পারবেন না। তো যদি আপনারে বলে যে 9 ধারা মামলা তো আপনি হেরেই গেছেন, তা আপনার যে সত্য আছে আপনি আগের মামলায় দেখাতেন, সো এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বারিত।
আপনি তাহলে তাকে আদালতকে কত ধারা দেখাবেন? 9 ধারার রেফারেন্স দেখাবো যে ইওর অনার, এই জায়গায় আমি 9 ধারার মামলা হারলেও সত্য থাকলে 842 ধারা মামলা আমি দায়ের করতে পারবো। এই কথার বৈধতা দেওয়া হয়েছে কত ধারায়? 9 ধারাই দেওয়া হয়েছে। কিন্তু 9 ধারার মামলায় হারলে আমি কিন্তু 9 ধারার মামলা করতে পারবো না। বুঝেন কিনা? জি। তো এই যে দেখেন, 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ উক্ত সম্পত্তিতে তার সত্য প্রমাণ করে 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে এবং এই ক্ষেত্রে দোবারা দোষ নীতি প্রযোজ্য হবে না। কিন্তু 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে নতুন করে 9 ধারার মামলা করতে পারবে না, এবং যদি করে তাহলে দোবারা দোষ বা রেজিডু কাটার নীতি অনুযায়ী মামলাটি কি হবে? খারিজ হবে। বুঝতে পারছেন? জি। আমরা চলে আসি 8 ও 9 ধারা মামলা কোর্ট ফি। দেওয়ানি মামলায় কোর্ট ফি দেওয়া লাগে। কোর্ট ফি হলো দুই প্রকার, একটা হলো অ্যাড ভ্যালোরাম, একটা হলো ফিক্সড। অ্যাড ভ্যালোরাম হলো মূল্যানুপাতিক, মানে আপনার যে সুট ভ্যালু, মামলার যে বিষয়বস্তু নিয়ে মামলা করবেন সেটার উপর যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে 2% হারে, তবে সর্বোচ্চ 40,000। যদি অর্থ হয় তাহলে 2.5% হারে, সর্বোচ্চ 50,000। আর ফিক্সড মানে হলো ওই জায়গা ফিক্সড 300 টাকা, 1,000 টাকা এরকম ফিক্সড থাকে। তো 8 ধারায় মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। যদি আপনি 8 ধারার মামলা করেন তাহলে কোর্ট ফি দিতে হবে কি? মূল্যানুপাতিক কোর্ট ফি। আর কিন্তু 9 ধারার মামলার বিষয়বস্তুর মূল্যের উপর যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হবে তার কোর্ট ফি কি দিতে হবে? অর্ধেক দিতে হবে। অর্থাৎ যদি আপনি 9 ধারার মামলায় যে কোর্ট ফি দিতে হবে সেটা কি মূল্যানুপাতিক কোর্ট ফি এর কি বলেন? অর্ধেক। যদি মূল্যানুপাতিক কোর্ট ফি হয় 10,000 তাহলে এক্ষেত্রে দিতে হবে কত? 5,000। তাহলে 8 ধারায় কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম, আর 9 ধারায় দিতে হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। হ্যাঁ, স্থাবর সম্পত্তি হলে 2%, অর্থ হইলে 2.5%। তো আমরা বিগত বছরের প্রশ্নটি দেখেন, নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? এখানে উত্তর হবে 4 নাম্বার, দখল পুনরুদ্ধার। এই জায়গায় উত্তর লিখছে বন্টন মামলা। সো দলিল বাতিলে অ্যাড ভ্যালোরাম দেওয়া লাগে, চুক্তি বলবৎকরণে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দেওয়া লাগে। বন্টন মামলায় এখানে কথা আছে, বন্টন মামলায় কখনো ফিক্সড কখনো অ্যাড ভ্যালোরাম। যদি বন্টন মামলায় আপনি সম্পত্তির দখলে থাকেন তাহলে ফিক্সড, আর বন্টনের মামলায় আপনি সম্পত্তির দখলে নাই তাহলে অ্যাড ভ্যালোরাম। বাট দখল পুনরুদ্ধারের মামলায় সর্বদাই কোর্ট ফি হবে কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। সো এই জায়গায় উত্তর হবে কোনটা? দখল পুনরুদ্ধার। উত্তর 4 লিখে দিয়েন। এই দিনেশ, ফোনটা আমার কাছে দেন, দিতেন। কে কে কথা বলতে চায় দেখি। সেলফ প্র্যাকটিসে আসেন। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় তা উদ্ধার করতে পারে। দখলের অধিকারী ব্যক্তি বলছে, অধিকারী শব্দটা বললেই কত ধারা? 8 ধারা। তাহলে এটা কত ধারা মামলা? 8 ধারা। 2 নাম্বার, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী কোনো ব্যক্তি তার দখল উদ্ধার করতে পারে কোন আইনের পন্থা অনুযায়ী? দেওয়ানি কার্যবিধি 1908। তো এই জায়গায় প্রচুর প্রশ্ন আছে, কষ্ট করে উত্তর দেখে দেখে পড়ে ফেলবেন নাকি? উত্তর দেখে দেখে মুখস্থ করে ফেলবেন না, বিষয়টা তা না। আগে উত্তর ঢাকবেন, উত্তর ঢেকে আপনি আগে প্রশ্নটা পড়ে আগে আপনার উত্তর কাউন্ট করবেন যে আপনার উত্তরের সাথে এই উত্তর মেলে কিনা। যদি মিলে তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে, যদি না মিলে কেন মিললো না এটা বিশ্লেষণ করবেন যে আমার ভুল কোথায় ছিল, আমি কোথায় বুঝতে পারি নাই। আর আপনি যদি প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর দেখেন তাহলে আপনার মাথার কাজে লাগালেন না। এই কারণে এই জায়গায় অনেক প্রশ্ন আছে, এত পড়ার আসলে সময় নাই। আপনারা পড়ে নেবেন, যদি কোনো প্রশ্ন না বোঝেন অবশ্যই আমারে অবগত করবেন। তো এই যে যে আমরা এতক্ষণ ধরে যে 8 ও 9 ধারার মামলা পড়লাম, 8 ও 9 ধারার মামলায় কোনো ডিক্রি আপনি যদি প্রমাণ করতে পারেন যে সত্য আপনার, আপনি যদি প্রমাণ করতে পারেন দখল আপনার এবং 6 মাসের মধ্যে বেদখল করছেন, তাহলে আদালত 8 ও 9 ধারার সিদ্ধান্ত বা ডিক্রি দিতে কি বাধ্য, এক্ষেত্রে বিবেচনামূলক না। এই 8 আর 9 ধারা ছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনে বাদ বাকি যত প্রতিকার আছে আপনি যদি 100% প্রমাণও করেন তবু ওটা কি বিবেচনামূলক, দিতেও পারে নাও পারে। বুঝতে পারছেন? তো আমরা চলে আসি অস্থাবর সম্পত্তির দখল, পজেশন অফ মুভেবল প্রপার্টি।
ধারা কত? 10 থেকে 11। তো প্রথমে আমরা চলে আসি, এই লুৎফর সাহেব, অস্থাবর সম্পত্তি কাকে বলে? আপনি কি সম্পত্তি বলেন? স্থাবর না অস্থাবর বলেন? তানমিন, উনি কি উনি কি সম্পত্তি? অস্থাবর কেন? উনি স্থানান্তর যোগ্য। তাহলে এইটুক মাথায় আসে না, যে সকল সম্পত্তি স্থানান্তর করানো যায় সেগুলোই কি অস্থাবর। তাহলে লুৎফর সাহেব, তানবিন সাহেব, আপনারা সবাই কিন্তু অস্থাবর সম্পত্তি, ঠিক আছে? তো আর স্থাবর সম্পত্তি তো এই যে জায়গা জমি বাড়ি, এগুলো হলো স্থাবর সম্পত্তি। এখন যদি অস্থাবর সম্পত্তি আপনার কাছ থেকে কেউ নিয়ে নেয়, তাহলে আপনি উদ্ধারের মামলা করবেন কত কত ধারায়? 10 অথবা 11। ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে আপনার মোবাইল একজন নিয়ে গেছে। এখন নিয়ে গেলে আপনি যদি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন, তাহলে হয় তার চুরির মামলা করবেন, না ছিনতাইয়ের মামলা করবেন, না অথবা আত্মসাতের মামলা, যাই হোক। এখন ফৌজদারি মামলায় কিন্তু ওই মোবাইল ফেরত পাওয়া হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার, মানে পাইতেও পারেন নাও পারেন, কিন্তু যেটা পাবেন সেটা আসামি সাজা নিশ্চিত হবে, এটা হলো কনফার্ম। কিন্তু যদি তার কাছ থেকে আপনি মোবাইলই উদ্ধার করতে চান, বা মোবাইলের পরিবর্তে ক্ষতিপূরণ উদ্ধার করতে চান, তাহলে আপনাকে করতে হবে দেওয়ানি মামলা, নাকি? ফৌজদারি মামলায় কিন্তু অ্যাকচুয়ালি আসামির হবে কি সাজা। আর আপনি যদি ওই যা হারাইছেন তাই চান, তাহলে আপনাকে মামলা করতে হবে দেওয়ানি মামলা। তাহলে এই ক্ষেত্রে আপনার মোবাইল একজন নিয়ে গেছে, ওই মোবাইলই উদ্ধার করতে চান, তাহলে মামলা করতে হবে 10 অথবা 11 ধারায়। তো চলে আসি আমরা 10 ধারা। আপনারা উত্তর পারেন, কিন্তু লজ্জার কারণে, জড়তার কারণে, নার্ভাসনেসের কারণে মুখ দিয়ে বেরোয় না। আমি আপনারে বলছি যে আপনার মনে যা আসুক, ভুল হোক সঠিক হোক, আপনার এ জায়গা বলতে হবে কথা। ভুল হোক আপনি একবারে বলে দেবেন, বলেন কেন পারি না, বলবেন যে এই জিনিস স্থাবর, বা আমার দৃষ্টিতে এইটা অস্থাবর। আপনি বলেন, আগে বলেন, কথা বলেন। আচ্ছা, তাহলে আমরা 10 ধারাটা একটু দেখি। দেখেন, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি। এটা খুব সহজ। আপনার কাছ থেকে কেউ অস্থাবর সম্পত্তি নিয়ে গেলে আপনি অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা করবেন 10 ধারায়, কথা শেষ। সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের কয় ধারায়? 10 ধারায়। তাতে আপনি মালিক হতেও পারেন, নাও পারেন। আর 10 ধারার মামলা সরাসরি মালিকের বিরুদ্ধেও করা যায়। এখন আপনি বলেন, স্যার মালিক হতেও পারি নাও পারি কেমনে? এটা আবার কি বললেন? এটা বললাম এইভাবে, যে আপনি মালিক, আপনার মোবাইল একজন নিয়ে গেছে, ওই মোবাইল উদ্ধার করতে চান, কত ধারা মামলা করবেন? 10 ধারা। আবার আপনি মালিক, মোবাইল সার্ভিসিং করতে দিছিলেন বসুন্ধরা সিটিতে, সার্ভিসিং সেন্টার থেকে তারে টাকা না দিয়ে নিয়ে আসছেন, তাহলে ওই ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে ওই মোবাইল উদ্ধারের মামলা করবে কত ধারায়? 10 ধারায়। বুঝেন কিনা? তাহলে 10 ধারায় মালিকও মামলা করতে পারে, আবার কি মালিকের বিরুদ্ধেও মামলা করতে পারে। তাহলে এই যে দেখেন, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি উদ্ধার করা যেতে পারে দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায়। মামলা আপনি 10 ধারাই করবেন, বাট উদ্ধার করতে কোন আইনের সহায়তা লাগবে? দেওয়ানি কার্যবিধি। 10 ধারার অধীন প্রদত্ত ডিগ্রি দেওয়ানি কার্যবিধি 21 আদেশের 30 থেকে 31 বিধি অনুযায়ী কার্যকর করা যায়। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 21 আদেশের 35, 36, 35, 36। অস্থাবরের ক্ষেত্রে 21 আদেশের 30 থেকে 31। 10 ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি, যেমন ট্রাস্টি, বা সম্পত্তি বর্তমানে দখলে রাখার কোনো বিশেষ বা অস্থায়ী অধিকার আছে এমন ব্যক্তি, যেমন জিম্মাদার, পণ্য বন্ধক গ্রহীতা, হারানো পণ্য খুঁজে পেয়েছে এমন ব্যক্তিও মামলা দায়ের করতে পারে। তো সহজ কথা, অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা কি করতে পারে? যে কেউ করতে পারে। এখানে একটা আইন মানেই হলো আভিজাত্যপূর্ণ শব্দ, ভাব সাব দেবেন। মনে করেন যে আপনার কোর্ট কাছারির জন্য এই আমরা অন্য ড্রেস পরার বিধান করতে পারতো না, কিন্তু ওই যে গলায় দাড়ি টাই লাগাইতে হবে, তারপরে আবার কালো কোট কালো প্যান্ট, আবার হাইকোর্টে গেলে আবার আর এক আহ, ওই যে আপনার কলার আবার আলাদা। তো আইনের বইয়ের উদাহরণগুলোও একটু ভিআইপি আর কি, এদিক সেদিক আপনারা সহজ করে বুঝাবে না, একটু ওই এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে
আজকের ক্লাসটি অনুষ্ঠিত হবে না, বা এই টাইপের যদি প্রথমেই বলে দেয় আজকে ক্লাস হবে না, তাহলে তো এমনি ঝামেলা শেষ। কিন্তু আইনের ভাষা সবসময় একটু আভিজাত্যপূর্ণ। এই যে দেখেন, আমরা এই উদাহরণটা দেখি। এ জীবনকালের জন্য বি কে জমি উইল করে দেয়। এ সমান সমান আমরা আরিফ ধরি, আরিফ আরিফ জীবনকালের জন্য বিথিকাকে জমি উইল করে দেয়। মানে বলল, আরিফ বলছে বিথিকারে যে বিথিকা, তুমি যতদিন বাঁচবা এই জমি তুমি ভোগ করবা, ঠিক আছে? জি। এবং সি কে পরবর্তী উত্তরাধিকারী উইল উল্লেখ করে, চামেলিকে ধরেন, চামেলিকে পরবর্তী উত্তরাধিকারী কি উইল করে। তার মানে শর্ত কি, বিথিকা যতদিন আছে জীবন সত্ত্বে ভোগ করবে, বিথিকা মারা যাওয়ার পরে এই জমির মালিক হবে কে? চামেলি। দেখেন, এ মারা যায়, বিথিকা জমিতে প্রবেশ করে, তাহলে এ মারা গেলে জমির মালিক হলো কে? বিথিকা। বিথিকা কি আজীবন মালিক? না, সে কি মালিক? জীবন সত্ত্বে মালিক। কিন্তু চামিলি বিথিকার সম্মতি ছাড়াই সত্ত্বের দলিল সমূহ গ্রহণ করে। তামিলি করছে কি, যে বিথিকা তো দখলে আছে জীবন সত্ত্বে, এই সময় তামিলি এসে দলিলপত্র সব নিয়ে গেছে। এখন এই দলিলপত্র নেওয়ার অধিকার কি তামিলির আছে? সে মালিক হবে কখন? যখন বিথিকা মারা যাবে। দলিল টলিল যদি কিছু নেওয়ারই থাকে, আগে তো বিথিকার মারা যেতে হবে, মারা যাওয়ার পরেই না সে হবে। তাহলে দলিল এক ধরনের কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। সত্ত্বের দলিল সমূহ উদ্ধারের জন্য বিথিকা চামিলের বিরুদ্ধে 10 ধারায় মামলা দায়ের করতে পারে। দেখছেন? তাহলে এই দলিল উদ্ধারের জন্য মামলা করবে কত ধারায়? লুৎফা সাহেব, বুঝছেন? দলিল কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আশা করি বুঝতে পারছেন। তো তাহলে এখন দেখেন, আমরা 11 ধারায় চলে আসি। তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে গোল দিবেন মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট, এই শব্দটা গোল দেন। 11 ধারা শনাক্তকরণের সহজ পন্থা। তাৎক্ষণিক দখল দেখলেই কত ধারা? 11 ধারা। আর মালিক ব্যতীত 10 ধারার মামলা মালিকের বিরুদ্ধেও করা যায়, 11 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায়। তো 11 ধারায় প্রতিকারটি হলো, মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদীকে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি অর্পণ করা, যে সম্পত্তিতে বাদীর তাৎক্ষণিক অধিকার আছে। 4টি ক্ষেত্রে 11 ধারায় বাদীকে প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। কয়টা ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। 10 ধারায় কি এরকম কোন ক্ষেত্র আছে? 10 ধারায় এরকম কোন ক্ষেত্র নেই। সো 4টা ক্ষেত্রে কি কি আমরা একটু দেখি। যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর সম্পত্তি অস্থাবর সম্পত্তি ধারণ করে, মানে যে ক্ষেত্রে ট্রাস্টি বা এজেন্ট, হোয়াট ইজ ট্রাস্টি বা এজেন্ট? ট্রাস্টি বা এজেন্ট হলো যে আমি আমার সম্পত্তি একজনের কাছে রাখতে দিছি, জিম্মাদার। ধরেন আমি আমার দুর্লভ প্রকৃতির কতগুলা ওই ফুলের, কি বলে ওটারে, টব নাকি, এগুলো ঈশের কাছে রাখতে দিছি, ফুলদানি বলি, ফেরদৌসের কাছে রাখতে দিছি, ফেরদৌস জিম্মাদার। ফেরদৌসের কাছে বলছি যে আমি 6 মাস পরে আপনার কাছ থেকে ফি দিয়ে ছাড়াই নিব। এখন ফেরদৌস আর আমার ওইগুলা ফেরত দিচ্ছে না, তাহলে ওইগুলো উদ্ধারের জন্য আমি মামলা করব কত ধারায়? 11 ধারায়। কারণ সে ওই সম্পত্তির কি ছিল? এজেন্ট বা ট্রাস্টি, জিম্মাদার। বুঝেন কিনা? যদি অস্থাবর সম্পত্তির জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, এমন একটা অস্থাবর সম্পত্তি, ওই যে দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র, এটা অস্থাবর সম্পত্তি একজনের দ্বারা আছে, আমি রাখার অধিকারী, কিন্তু সে আমারে দিচ্ছে না, তাহলে মামলা করবে কত ধারায়? 11 ধারায়। কারণ ওই পাত্রগুলো সচরাচর পাওয়া যায় না। যদি অস্থাবর সম্পত্তির প্রকৃত ক্ষতি নিরূপণ করা কি হয়? কঠিন হয়। মানে এমন একটা অস্থাবর সম্পত্তি যে এটা সচরাচর কোথাও পাওয়া যায় না। ধরেন 20 বছর ফার্স্ট যে মোবাইলগুলো একেবারে বাংলাদেশে বা পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হয়েছে, সেই মোবাইলগুলো আকারে অনেক বড় না? সেই মোবাইলগুলোকে এখন সবার কাছে পাওয়া যাবে? পাবে না। এখন একজন ওই মোবাইল আপনি দখলে রাখার অধিকারী, কিন্তু আপনারে দিচ্ছে না, তাহলে ওটা তো একটা এমন একটা সম্পত্তি যে যা ক্ষতি নির্ণয় করা কি মানদণ্ড নাই বা নিরূপণ করা কঠিন হয়, সেই ক্ষেত্রে মামলা করতে হবে কত ধারায়? 11 ধারায়। এছাড়া এটা দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাদীর অস্থাবর সম্পত্তি বেআইনি ভাবে দখলে করেছে, এবং যেমন যে ক্ষেত্রে প্রতারণা করে বিবাদী বাদীর সম্পত্তি দখল গ্রহণ করেছে। তো যদি কোনো ক্ষেত্রে প্রতারণা করেও সম্পত্তি নেয়, তাহলে আপনাকে মামলা করতে হবে কত ধারায়? 11 ধারায়। আপনাদের অনেকেই 10-11 নিয়ে কনফিউশন বাদে, মনে করবেন যে 10 ধারার মামলা সব সময় করা যায়।
10 ধারায় কোনো গ্রাউন্ড ট্রাউট কিছু নাই। নাই। অস্থাবর সম্পত্তি হইলেই করা যায়, অস্থাবর সম্পত্তি হলেই করা যায়। কিন্তু 11 ধারা মামলা করা যাবে কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। আর তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি করতে পারবে। তাহলে কোন ধারার ব্যাপ্তি বেশি, পরিধি বেশি, স্কোপ বেশি বলেন? 10 ধারার স্কোপ বেশি, 11 ধারার স্কোপ কম। এখন দিনেশ আবার বলবে না স্যার ব্যাপ্তি কি, নাকি দিনেশ? কি ব্যাপ্তি কি? আমি তো বলছি ব্যাপ্তি। হ্যাঁ কি, কোন জায়গায় 4 ধারায় ব্যাপ্তি করছে? কোন আইনের 4 ধারা ব্যতিক্রম করছেন? আচ্ছা, এখন আমি এই ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা বলেন যে এটা কোন ধারায় হবে এই মামলাটা। ধরেন দীনেশ বালা, ওনাদের বালা পরিবারের একটা দুষ্প্রাপ্য চীনামাটির ধরেন শিব মূর্তি আছে। এখন ওনাদের যে পূর্বপুরুষ বলে গেছে যে পরিবারের যে বড় ছেলে যারা বেঁচে আছে, মানে ছেলেদের মধ্যে যারা বয়সে বড় তারাই এটা রাখার অধিকারী। বড় ভাই যদি মারা যায় তাহলে তার যে ইমিডিয়েট ছোট সে রাখার অধিকারী। এখন এই মূর্তিটা রাখার অধিকারী দীনেশের বড় ভাই, কিন্তু দীনেশ তো ক্যারাবেরা কইরা ওনার ভাষায় সিস্টেম করে বড় ভাইয়ের মূর্তি না দিয়ে দীনেশ মূর্তি নিয়ে আসছে, শিব মূর্তি উনার মন্দিরে প্রতিস্থাপন করছে। তাহলে এই এই যে যে মূর্তিটা, এটা কি দীনেশের যে বড় ভাই, এটা কি পুরোপুরি মালিক সে? না, কিন্তু সে তাৎক্ষণিক দখলের অধিকারী। তাহলে এই মূর্তি উদ্ধারের জন্য দীনেশের বিরুদ্ধে কত ধারায় মামলা করবে? 11 ধারার মামলা। 11 ধারায় মামলা করবে। আর এটা যদি অর্ডিনারি কোনো কিছু হতো, অস্থাবর সম্পত্তি অর্ডিনারি কিছু যেটা সচরাচর পাওয়া যায়, তাহলে মামলা করতে কত ধারায়? 10 ধারায়। 10 ধারা। এই হচ্ছে কথা। মূলত পার্থক্য এটাই। আর একটা জিনিস মনে রাখবেন যে 10 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায়, 11 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায় না। এতটুকু মনে রাখলেই হবে। আর এখানে পড়ার কিছু নাই। আর মনে রাখেন তামাদি মেয়াদ 3 বছর। 10 ধারা হোক আর 11 ধারা হোক, একটু একটু লিখে রাখেন। ধারা 10 3 বছর, ধারা 10 3 বছর ব্র্যাকেটে লেখেন 49 অনুচ্ছেদ। ধারা 10 3 বছর ব্র্যাকেটে 49 অনুচ্ছেদ। আর ধারা 11 3 বছর ব্র্যাকেটে লেখেন 48 অনুচ্ছেদ। যারা 11 3 বছর ব্র্যাকেটে কত লিখবেন? 48 অনুচ্ছেদ। 11 48 49। লিখছেন? তাহলে 10 11 কনফিউশন বের করে দিই, মানে ঠিক করে দিই। সেটা হলো যে অস্থাবর সম্পত্তি দখল বললে 10 ধারা, আর তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি বললে 11 ধারা। 10 ধারায় কোনো সুনির্দিষ্ট গ্রাউন্ড নাই, এটা মালিকের বিরুদ্ধেও করা যায়। 11 ধারায় গ্রাউন্ড কয়টা? 4টা, এটা মালিকের বিরুদ্ধে করা যাবে না। আর তামাদি মেয়াদ কত? 3 বছর। 10 টা কত অনুচ্ছেদ? 49 আর 11টা 48 অনুচ্ছেদ। ধন্যবাদ। আজকে অল্প পড়া, আজকে ছুটি আপনাদের, জান। কোর্ট ফি কত হয়েছে? কোর্ট ফি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, পরীক্ষাও হচ্ছে না আজকে, যান।